আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সাইন্ড ভার্সেস আনসাইন্ড? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পড়া শুরু করছি। যেহেতু লাস্ট ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম। সো আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল কি কন্ডিশনাল অপারেটর, তাই না? লাস্ট আমাদের আরেকটা বাকি ছিল সেটা আমরা দেখছিলাম। তো সেটার ভিতরে আমরা কোন অপারেটরটাকে দেখছিলাম? এসএলটি, যেটা দিয়ে বোঝায় হচ্ছে সেট অন লেস দ্যান, রাইট? তো সেইটার ২ টা ভার্সন ছিল আমাদের, মানে সাইন্ডের জন্য একরকমভাবে কাজ করে, আনসাইন্ডের জন্য আরেক রকমভাবে কাজ করে। এটা আমরা পড়ছিলাম। তো এটা আমরা আবার একটু রিকল করি। যদি আমরা সাইন্ড ইন্টিজারের ভিতর কম্প্যারিজনটা করতে চাই বা সাইন্ড ভ্যালুর ভিতরে, তখন আমরা যে দুটো ব্যবহার করব সেটা হচ্ছে এসএলটি, এবং যদি আই টাইপের ইনস্ট্রাকশন হয় তাহলে এসএলটি আই। আর যদি আমার আনসাইন্ড কম্প্যারিজন হয় সেই ক্ষেত্রে আমার অপারেটর দুইটার নাম হবে হচ্ছে এসএলটি ইউ, আরেকটা হচ্ছে এসএলটি ইউ আই। তো এই তো গেল তাদের হচ্ছে নাম বা অপকোডগুলো হচ্ছে এরকম, বাট তারা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এখানে এক্সাম্পলটা দেখি আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন আমাদের রেজিস্টার S0 তে একটা ভ্যালু আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো 1 আছে, এবং আরেকটা রেজিস্টার S1, এখানেও আমাদের সিমিলারভাবে অনেক বড় একটা ভ্যালু দেওয়া আছে। এখানে ম্যাক্সিমামই হচ্ছে 0, শুধুমাত্র একটা বিট হচ্ছে আমার 1 আছে। তো আমার তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার দুইটা রেজিস্টারে দুই ধরনের ভ্যালু দেওয়া আছে। তো আমরা যদি প্রথমে সাইন্ড ভ্যালুর ক্ষেত্রে হিসাব করি যে এসএলটিটা কিভাবে পারফর্ম করবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ইনস্ট্রাকশনটা লেখার যে ফরম্যাটটা ছিল, যে শুরুতে আমার এসএলটি থাকবে, এরপর একটা রেজিস্টার থাকবে যেটার ভিতরে আমরা আইদার 0 অথবা 1 কোনো একটা ভ্যালু সেট করব, এবং এরপর সেকেন্ড এবং থার্ড রেজিস্টার দুইটা হচ্ছে যাদের ভিতর আমাদের কম্পারিজন হবে সেই দুইটা। তো আমাদের কম্পারিজন হবে S0 এবং S1 এর ক্ষেত্রে। তো যদি আমরা সাইন্ড ভ্যালুর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা জানি যে একদম লেফট মোস্ট যে বিটটা থাকে সেটা আমাদের সাইন্ড বিট হয়। সো এখানে S0 এর ক্ষেত্রে আমার সাইন্ড বিটে কি আছে? 1, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। এবং S1 এর ক্ষেত্রে সাইন্ড বিটে আমার কি আছে? 0, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে? সো আপনি যখন কম্পারিজন করতে আসছেন, তার মানে S0 এবং S1 এর ভিতরে তো আপনি এই রিলেশনটাই চেক করতে আসছেন, তাই না? যে S0 হচ্ছে আপনার S1 এর চাইতে ছোট কিনা। কারণ আমরা জানি যে এসএলটি এভাবেই কাজ করে, সে কন্ডিশনটা চেক করে যে সেকেন্ড যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটা থার্ড রেজিস্টারের চাইতে ছোট কিনা। যদি ছোট হয় সেই ক্ষেত্রে সে প্রথম যে রেজিস্টারটা আছে বা আরডি যে রেজিস্টারটা, সেই রেজিস্টারে একটা ভ্যালু সেট করে, সেটা হচ্ছে 1। আর যদি ছোট না হয়, তাহলে কি হবে? বড় অথবা সমান। তো বড় অথবা সমান যদি হয় সেই ক্ষেত্রে কোন ভ্যালুটা সেট করে? সে সেট করে হচ্ছে 0। তো এই ক্ষেত্রে সাইন্ড ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে S0 হচ্ছে ছোট, কারণ কি S0 তে যত বড় একটা নাম্বারই থাকুক না কেন, এখানে প্রথম যে সাইন্ড বিটটা আছে সেটা কিন্তু নেগেটিভ। সো এই নাম্বারটা একটা নেগেটিভ নাম্বার। আর S1 এর ভ্যালুটা দেখতে যতই ছোট মনে হচ্ছে না কেন, এটা কিন্তু একটা পজিটিভ নাম্বার। তো শিওর ভাবে আমরা বলতে পারি যে নেগেটিভ যে কোনো নাম্বারই তো আমার পজিটিভ একটা নাম্বারের চাইতে ছোট। তার মানে এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে, এই কন্ডিশনটা ট্রু। S0 ইজ লেস দেন S1। তো এই ক্ষেত্রে আমার এসএলটি কোন ভ্যালুটা সেট করবে T0 তে? অবশ্যই 1 সেট করবে। তো সেটাই করা হয়েছে। এখন এই সেম ভ্যালুগুলোর জন্য, মানে S0 এবং S1 এর যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর জন্য যদি আমরা এখন আনসাইন্ড এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি আনসাইন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আমার S0 এর যে ভ্যালুটা আছে সেটাই বড় ভ্যালু, এবং S1 এর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু ছোট হবে, কারণ এখানে কিন্তু সাইন্ড বিট বলতে কোনো বিট নাই। সো এমনিতে আমাদের কাছে বাইনারি যে বিট স্ট্রিমটা আছে সেইটার বেসিসে আমরা কম্পারিজনটা করছি। তো ইন দ্যাট কেস আমাদের কি হবে? ইন দ্যাট কেস কিন্তু আমার S0টা হচ্ছে গ্রেটার দেন S1। তো S0 যদি S1 এর চাইতে বড় হয় সেক্ষেত্রে অবশ্যই T0 তে আমার কোন ভ্যালুটা সেট হবে? T0 তে আমার সেট হবে হচ্ছে কি? 0। আচ্ছা, কোনো একজনের মাইক খুব সম্ভবত আনমিউট করা আছে, দেখি সে কে। কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। তো আমরা আশা করি যে এখন বুঝতে পেরেছি সাইন্ড ভার্সেস আনসাইন্ডটা কিভাবে কাজ করছে। তো এখন আপনাকে যেটার জন্য কম্পারিজনটা করতে বলা হবে, যদি সাইন্ডের ক্ষেত্রে বলা হয় সেক্ষেত্রে তো আপনি অবশ্যই এসএলটি এবং এসএলটি আই এটাই ব্যবহার করবেন, এবং বাই ডিফল্ট আমরা এটাই দেখছিলাম। আর যদি আনসাইন্ড কম্পারিজন করতে বলা হয় তখন আপনি এসএলটি ইউ অথবা এসএলটি ইউ আই এটা ব্যবহার করবেন, ইউ ফর আনসাইন্ড, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা মিপসের আরেকটা কোড প্র্যাকটিস করা শিখব, যেটা দেখতে একটু অন্যরকম। এখন এটা কেন শিখব? এটা হচ্ছে বেসিক্যালি আমার লুপ
আমরা শিখবো তো আজকে। তো আমার লুপটার ভিতরে যে কোডটা দেওয়া থাকে সেই কোডের ভিতরে এই ধরনের ফরম্যাট থাকে, ঠিক আছে? সো লুপ শেখার আগে আমার যদি কোডের ফরম্যাটটা এরকমভাবে থাকে তখন আমি কিভাবে ভ্যালু রিট্রাইভ করব বা আমি মিপসে আসলে এই পার্ট অফ কোডের জন্য কিভাবে লিখব সেটা দেখা আমাদের জন্য জরুরি। সো এই কারণে আমরা লুপ পড়ার আগে আসলে এটা পড়ব। আচ্ছা, আমার মনে পড়েছে আজকে আপনাদেরকে আমার লুপ পড়ানোর কথা ছিল। তো আমরা যে একটু পরে হচ্ছে লুপের জন্য কিভাবে মিপস কোড লেখে সেটা দেখব। আমরা দুইটা লুপের জন্য দেখব, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো বিফোর দ্যাট আমাদের এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশনের, এই ফরম্যাটের জন্য কিভাবে করে আমরা লিখব সেটা দেখব, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে একটু পিছনের দিকের কিছু পড়ালেখা রিকল করতে হবে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই ধরনের ফরম্যাট আগে কখনো দেখি নাই। আপনার হয়তো আহ, এটাকে দেখার সাথে সাথে মনে হতে পারে যে না, এটা আমরা দেখেছি, কিন্তু একটু ভালোভাবে মনে করে দেখেন যে আমরা যখন মেমোরির কোনো অ্যাড্রেস নিয়ে কাজ করেছি আমরা কিন্তু কখনোই এই অ্যারের ভিতরে কোনো ভ্যারিয়েবল দেখতাম না। আমরা সবসময় এটার ভিতরে কোনো না কোনো একটা ইন্টিজার ভ্যালু দেখতাম। যেমন আমি যদি ফর এক্সাম্পল আপনাদেরকে বলি যে আমরা হয়তো কীরকম দেখেছি যে এ অফ 3 দেখেছি, ঠিক আছে? এ অফ 3 দেখেছি। তো আমাদের কাজ কি ছিল? এই 3 এর সাথে হচ্ছে 4 মাল্টিপ্লাই করা। আমরা আগে এই কাজটা একটু মনে করে নিই। 3 এর সাথে আমরা হচ্ছে 4 মাল্টিপ্লাই করতাম। এরপর আমার কি হতো? 3 আর 4 মাল্টিপ্লাই করার কারণে আমার এখানে ভ্যালু এসেছে 12। তো এর পরবর্তীতে আমরা 12টাকে কিভাবে লিখতাম? এই যে এ যেটা আছে, এই এর বেস অ্যাড্রেসটা যেখানে আছে সেটা লিখতাম। তো ধরেন আমাদের এর বেস অ্যাড্রেসটা আছে হচ্ছে S2 তে। তাহলে আমরা লিখতাম হচ্ছে 12 অফ S2। আমরা কিন্তু এভাবে লিখতাম। তো এখন আমাদের কাছে তো এই 3 বা অন্য যে কোনো একটা ইন্টিজার যেটা থাকার কথা সেটা আসলে নাই। এখানে কি আছে? এখানে দেখা যাচ্ছে যে একটা ভ্যারিয়েবলের মতো আছে, i আছে। তো যদি আপনার এরকম ভাবে থাকে তখন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আমাদের এখনকার আলোচনার বিষয়। তো আপনার যখন পার্ট অফ কোডে এখানে লেখা আছে যে x ইকুয়াল a অফ i প্লাস 2, তো আপনার প্রথম কাজ কি? মিপস কোড যখন আমরা লিখি তখন আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজটা কি থাকে? যে আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একটা করে রেজিস্টার ধরে নেওয়া। তো আমরা সেই কাজটাই করছি। সেটা হতে পারে আপনার প্রশ্নে দেওয়া আছে, অথবা হতে পারে যে আপনি ধরে নিয়েছেন। তো এখানে ধরে নিচ্ছি, বা আমাদের প্রশ্নে দেওয়া থাকতে পারে যে x কোথায় আছে? x আছে S1 এ, বেস অ্যাড্রেস অফ a আছে হচ্ছে S2 তে, এবং আমাদের i আছে কোথায়? iটা আছে হচ্ছে S3 তে। তো এই রেজিস্টারগুলোকে ধরে নেওয়ার পরে এখন আমাদেরকে কিভাবে করব সেটা দেখতে হবে আর কি। তো আমরা SLL এটা দিয়ে শুরু করছি। আমরা ঈদের আগে যে ক্লাসটা করেছিলাম সেটাতে দেখেছিলাম যে SLL বলতে কি বোঝায়? শিফট লেফট লজিক্যাল, তাই না? তো আমরা হচ্ছে শিফটিং এর মাধ্যমে গুণ অথবা ভাগ কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। যে যদি আমরা হচ্ছে লেফট শিফট করি সেটা দিয়ে বোঝায় হচ্ছে গুণ করা, আর যদি আমরা রাইট শিফট করি সেটা দিয়ে বোঝায় হচ্ছে ভাগ করা। তো আমরা এখন এখানে শিফটিং কেন করছি? তো আমরা যখন থেকে শিফটিং অপারেশনটা শিখে ফেলেছি তারপর থেকে কিন্তু গুণ এবং ভাগ করার জন্য আমরা অন্য কিছু ব্যবহার করছি না, তারপর থেকে আমরা শিফটিংই ব্যবহার করছি। তো আমাদের এখানে প্রথম কাজ কি? এই ইনস্ট্রাকশনটা থেকে যখন আমি মিপস কোড লিখতে যাব তখন আমার প্রথম কাজ হচ্ছে যে এই এ অফ আইটাকে লেখা, তাই না? এই এ অফ আইটাকে ভেঙে লেখা, তারপর লোড করা। তো আমরা এই এ অফ আই যদি না থেকে এ অফ 3 থাকতো তাহলে যেভাবে করতাম আমাকে কিন্তু এই এ অফ আই এর জন্য সেম সেভাবেই করতে হবে। তাহলে সেভাবে যদি করি তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই যে 3 এর জায়গায় তো আমার i আছে, তাই না? তো প্রথম কাজ ছিল কি? 4 দ্বারা গুণ করা। তো 4 দ্বারা গুণ করা এটা শিফটিং এর মাধ্যমে আমরা কিভাবে করতে পারি? আমরা যদি 2 ঘর লেফট শিফট করি তাহলে কিন্তু আমাদের এই গুণ করাটা পসিবল। তাহলে আমরা দেখি যে আমরা 2 ঘর লেফট শিফটিং এর মাধ্যমে কিভাবে গুণ করতে পারি। দেখেন আমরা গুণটা করব কার সাথে? i এর সাথে। যেখানে আমি আগে 3 এর সাথে 4 গুণ করতাম, এখন আমার যেহেতু a অফ i আছে, সো আমাকে যেটা করতে হবে i এর সাথে 3 গুণ করতে হবে। এবং i কোন রেজিস্টারে আছে? S3 তে। তাহলে আমার S3 এর সাথে 4 গুণ করতে হবে। যদি S3 এর সাথে 4 গুণ করতে চাই, 4 গুণ করা মানে হচ্ছে কি? আমার 2 ঘর লেফট শিফট করা। কারণ কি? 4 কে আমরা কিভাবে লিখতে পারি? 4 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 এর পাওয়ার 2 হিসেবে। সো এই যে 2 এর পাওয়ারে যেটা বসবে তত ঘর লেফট শিফট করলেই তো আমার আসলে সেই গুণটা হয়ে যাচ্ছে। সো আমরা যদি S3 কে 2 ঘর লেফট শিফট করি তার মানে হচ্ছে S3 এর সাথে 4 গুণ করা হয়ে যাচ্ছে। এবং গুণফলটাকে আমরা কোথায় রাখছি? গুণফলটাকে রাখছি আমরা T0 তে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই লাইনের কাজ। এরপর আমার কাজটা কি ছিল? এরপর কাজ ছিল হচ্ছে যে 12 অফ S2 এভাবে লেখা। তো এই যে লেখাটা আমরা লিখতাম, এটা মানে কি এই বেস অ্যাড্রেসটার সাথে এই 12 নামক যে অফসেট ভ্যালুটা আমরা পাচ্ছি সেটাকে যোগ করা। তা অবশ্যই যেহেতু যোগ করতে চাচ্ছি, তার মানে আমাকে অ্যাড অপকোডটা এখন ব্যবহার করতে হবে। তো আমরা কি করব? S2 এর সাথে T0 কে যোগ করব, কারণ T0 এর ভিতরে আছে হচ্ছে আমার সেই অফসেটটা, এবং আমাদের এই যে এর যে বেস অ্যাড্রেসটা সেটা কোথায় আছে? সেটা আছে হচ্ছে S2 তে। সো আমি যদি T0 এর সাথে S2 কে যোগ করি, তাহলেই কিন্তু আমার এই যে এই লাইনের কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? 12 অফ S2 লাইনের যে কাজটা, এই কাজটা কিন্তু আমার এই লাইনে হয়ে যাচ্ছে। এখন যোগফলটাকে আমরা কোথায় রেখেছি? যোগফলটাকে রেখেছি হচ্ছে T1 এ। একটা টেম্পোরারি রেজিস্টার নিয়েছি T1 নামক, সেখানে আমরা আমাদের যোগফলটাকে রেখেছি। তো এরপর কাজ কি? এরপর কিন্তু আমাদের কাজ আসলে লোড করা, কারণ এই যে লাইনটা আমি লিখেছি, আমরা যদি আগে যেভাবে করতাম সেটার কথা চিন্তা করি, তাহলে এই লাইনের শুরুতে কিন্তু এই যে লোড ওয়ার্ড থাকতো, এরপর আমাদের একটা রেজিস্টার আমরা নিতাম, যে কোনো একটা রেজিস্টার, এবং তারপর কিন্তু এই যে 12 অফ S2 এই লাইনটা লেখা থাকতো, বা এই পার্টটা লেখা থাকতো। সো আমার কিন্তু এখন লোড করতে হবে। 12 অফ S2 বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি অলরেডি কোথায় লিখে রেখে এসেছি? T1 এ কিন্তু সেটাকে আমি রেখেছি। তার মানে কি, আমার শুধু এখানে একটা রেজিস্টার নিলেই হবে। রেজিস্টার নিয়ে আমার, যেহেতু আমি ওই বাকি পার্টের ক্যালকুলেশনটুকু করে ফেলেছি, সো সেটাকে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি। এখন দেখেন 0 অফ T1 লেখা। 0 অফ T1 কেন লেখা? কারণ আমার আসলে অফসেট ভ্যালুর সাথে বেস অ্যাড্রেস যোগ করে আমি কিন্তু অলরেডি মেমোরি অ্যাড্রেস T1 পেয়ে গিয়েছি। সো এখানে কিন্তু আমার যোগ আলাদা করে আর করতে হচ্ছে না। কিন্তু আমার যেহেতু লোড ওয়ার্ডের যে ইনস্ট্রাকশনটা আছে, সেই ইনস্ট্রাকশনের ফরম্যাটটাই হচ্ছে এরকম। সো এই কারণে আমরা 0 অফ T1 লিখেছি। ঠিক আছে? মানে T1 এর সাথে, T1 এ যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের সাথে যদি আমি এখন 0 যোগ করি, তাহলে কিন্তু আমার ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। সো আমরা নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরেছি। আরেকবার বলেন। আচ্ছা, লোড ওয়ার্ডের পার্টটা আরেকবার বলবো নাকি একদম SLL থেকে আরেকবার বলবো? কোন মিস জায়গাটা? এসএল। আচ্ছা, ঠিক আছে, তাহলে SLL থেকে যদি আরেকবার বলি, দেখেন, আচ্ছা, SLL কেন করেছি সেটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত, এইখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনটা আগে কিন্তু আমরা কখনো এভাবে দেখি নাই। আমরা আগে কিভাবে দেখতাম? A of 3 বা A of 4, মানে আমাদের এখানে A এর ভিতরে কোনো একটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকতো, এভাবে করে কোনো ভ্যারিয়েবল দেওয়া থাকতো না। তো এখন যেহেতু একটা ভ্যারিয়েবল দেওয়া আছে, এটার জন্য আমাকে অবশ্যই অন্যভাবে করতে হবে, এবং সেটা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনাটা হচ্ছে। আমরা আগে রিকল করি যে যদি আমার এখানে অ্যারের ভিতরে কোনো একটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকতো, তখন আমরা কিভাবে করতাম সেটা হচ্ছে আমরা প্রথমে একটু আলোচনা করব। এরপর a অফ i এর জন্য কিভাবে করা যেতে পারে সেটা আলোচনা করব। তো a অফ 3 যখন ছিল, তখন আপনি কি করতেন? প্রথমে এই যে ইন্টিজার ভ্যালুটা ছিল, এখানে 3 ছিল ব্যাপারটা কিন্তু তা না, মানে কোনো একটা ইন্টিজার ভ্যালু ছিল আর কি। তো এই যে 3 আমরা ধরে নিয়েছি আর কি। তো এই 3 এর সাথে আমাদের কাজ কি? প্রথম কাজটা হচ্ছে 4 দ্বারা গুণ করা। এখন আমরা কেন 4 দ্বারা গুণ করি, এটা কিন্তু আমার অনেক আগের পড়ার একটা বিষয়। ঠিক আছে? সেটা এখন আর আলোচনা করতে চাচ্ছি না। আমার মনে হয় আপনাদের সবার মনে আছে যে আমরা 4 দ্বারা কেন গুণ করি। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে 4 দ্বারা গুণ করার পরে কি পেতাম? একটা ভ্যালু পেতাম, যেটাকে আমরা বলছি অফসেট। ঠিক আছে? এরপরে আমরা গুণ করার পরে যে লাইনটা লিখতাম, সেই লাইনটা কেমন ছিল? আমি যদি এখানে আবার লিখি, এখানে আমরা লিখতাম হচ্ছে লোড ওয়ার্ড। এরপর ধরেন একটা রেজিস্টারের নাম লিখছি আমরা। ধরে নেন আমরা T0 লিখছি। এরপরে আমাদের কাজ কি ছিল? এরপরে হচ্ছে আমাদের এই যে অফসেট ভ্যালুটা, আর এটার ভিতরে হচ্ছে আমাদের বেস রেজিস্টারের যে ভ্যালুটা, আমরা কিন্তু সেটা লিখতাম। তো ধরে নিচ্ছি আমাদের এখন বেস রেজিস্টার কত আছে? S2। সো আমাদের ইনস্ট্রাকশন লেখার ফরম্যাটটা মিপস কোডে ছিল হচ্ছে এইরকম। তো এই যে কাজটা, এই কাজটা তো এখন আমার এই a অফ i এর জন্যও করতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমার প্রথম স্টেপ যেহেতু ছিল যে অ্যারের ভিতরে যেই ভ্যালুটা থাকে সেটার সাথে 4 গুণ করা, সেই কাজটা আমরা করব হচ্ছে এই লাইনে। এই লাইনে আমরা কিভাবে করব? আমরা শিফটিং এর মাধ্যমে যে গুণ এবং ভাগ করা যায় সেটা কিন্তু অলরেডি শিখেছি। যে আমরা যদি লেফট সাইডে শিফট করি, সেটা দিয়ে বোঝায় হচ্ছে গুণ করা, আর যদি আমরা রাইট সাইডে শিফট করি, সেটা দিয়ে বোঝায় হচ্ছে
ভাগ করা। তো আমরা যেহেতু গুণ করতে চাচ্ছি, সো আমরা লেফট সাইডে শিফট করব এবং কত দ্বারা গুণের জন্য কত ঘর আমাকে লেফট শিফট করতে হবে সেটা কিন্তু আমরা আবার বুঝতে পেরেছিলাম যে 2 এর পাওয়ার হিসেবে। ঠিক আছে, 2 এর পাওয়ার যত হবে আমরা হচ্ছে তত ঘর শিফট করলেই হয়। তো আমরা যদি 4 দ্বারা গুণ করতে চাই তাহলে 2 এর পাওয়ার কিন্তু 2 দিলেই আমাদের এই কাজটা হয়ে যায়। সো আমরা কি করব, আমরা হচ্ছে 2 ঘর লেফট শিফট করব। এখন 2 ঘর লেফট শিফট করব কাকে, যার সাথে আমার গুণ করার কথা। i কোথায় আছে আমাদের, i কিন্তু আছে s3 তে। সো আমি অবশ্যই s3 কে 2 ঘর লেফট শিফট করা করা মানেই হচ্ছে আমার i এর সাথে 4 গুণ করা। তো আমি এই যে গুণটা করব, এই গুণফলটাকে আমার কোথায় রাখতে হবে, গুণফলটাকে রাখতে হবে কোনো একটা রেজিস্টারে। সো আমরা টেম্পোরারি রেজিস্টার T0 তে ধরেন এই গুণফলটাকে রাখছি। তো এই তো গেল আমার গুণ করার কাজ। গুণ করার পরে আমাদের কি লাইন ছিল, গুণ করার পরে কিন্তু এই যে লোড ওয়ার্ডের এই লাইনটা ছিল। এখন এই লোড ওয়ার্ডে যে কাজটা হতো, এই যে এই লাস্টের পার্টের কাজটা, এই কাজটাকে আমরা আবার আলাদা করে করব। এই কাজটাকে কোন লাইনে করেছি, এই লাইনে করেছি। ঠিক আছে, অ্যাডের এই লাইনটাতে করেছি। আমরা যখন কোনো একটা অফসেট ভ্যালু পেয়ে যেতাম এবং একটা বেজ অ্যাড্রেস আমাদের থাকতো, তো ওই বেজ রেজিস্টারের সাথে অফসেট ভ্যালুটাকে যোগ করলে কিন্তু আমরা মেমোরির ওই এক্সাক্ট লোকেশনে যেতে পারতাম। তার মানে কি, এখানে আমার একটা এডিশন পারফর্ম হতো। এডিশনটা হতো কার সাথে, এই অফসেট ভ্যালুর সাথে এই বেজ অ্যাড্রেসটার। তো আমার এখন অফসেট ভ্যালুটাকে আমরা কোথায় রেখেছি বলেন তো, মাত্রই আমরা রাখলাম হচ্ছে T0 তে। তার মানে T0 এর সাথে আমি যোগ করব কাকে, আমার বেজ অ্যাড্রেসটাকে। এর বেজ অ্যাড্রেস কোথায় আছে বলেন তো, এই যে S2 তে আছে। সো আমি S2 এর সাথে এখন T0 কে যোগ করব। যোগ করার পর অবশ্যই আমাকে যোগফলটা আবার কোথাও না কোথাও রাখতে হবে। সো আমি কোথায় রাখছি, আমি রাখছি T1 এ। আচ্ছা, তাহলে আমার এই পার্টের কাজটা হলো এবং এই পার্টটার জন্য আমি কোথায় রাখছি, এই পার্টটা লোড করে নিয়ে এসে আমি হচ্ছে T1 এ রাখছি। এখন আমি লোড ওয়ার্ড করব, কারণ আমার তো এখনো পর্যন্ত মেমরির ওই লোকেশন থেকে ডাটাটাকে নিয়ে এসে আমি কোনো রেজিস্টারে লোড করিনি। আমি শুধুমাত্র মেমরির অ্যাড্রেসটাকে ক্যালকুলেশন করলাম। তো আমি এখন এই লোডটা করব কিভাবে, লোড করার জন্য লোড ওয়ার্ডের যে ইনস্ট্রাকশন ফরম্যাটটা আছে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু একটা রেজিস্টার থাকে, এরপর একটা অফসেট ভ্যালু, তারপর আরেকটা রেজিস্টার থাকে। তো আমরা যেহেতু এই পার্টের ক্যালকুলেশনটা করে ফেলেছি, তার মানে এই পার্টের ক্যালকুলেশন কিন্তু আমাকে আবার করতে হবে না, বাট স্টিল আমাকে এই ফরম্যাটেই লিখতে হবে। তাহলে আমি কিভাবে লিখতে পারি, আমি যেহেতু সম্পূর্ণ অ্যাড্রেসটাকে T1 এ ক্যালকুলেশন করে রেখে দিয়েছি, আমরা যদি 0 অফ T1 লিখি তাহলে কিন্তু আমাদের আর ক্যালকুলেশন যেটা করেছি সেই ভ্যালুতে কোনো এফেক্ট পড়ে না। কিভাবে, আপনার কিন্তু T1 এর সাথে এখন 0 কে যোগ করতেই হচ্ছে, কিন্তু T1 এর সাথে 0 কে যোগ করার কারণে কিন্তু আপনার কোনো ধরনের কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না। শুধুমাত্র আপনি কি করছেন, T1 এর যে ভ্যালুটা আছে সেটাকে কোথায় লোড করে নিয়ে আসতেছেন, T2 তে। আমরা কি এখন বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা যদি এখনো বুঝতে না পারি তাহলে আশা করছি যে আমি সামনে আরো 1-2 বার বলবো, তখন আমরা বুঝে ফেলবো। আর তারপরেও যদি আমরা না বুঝি, আমি চেষ্টা করব আপনাদেরকে একটা রেকর্ডিং প্রোভাইড করে দেওয়ার, সেখান থেকে যদি আপনারা আবার দেখে নেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আমাদের এসএলএল করা জিনিসটা কি বোঝায়? কি দিয়ে, এসএলএল SLL দিয়ে কি বোঝায়? SLL তো আমাদের ঈদের আগে আমরা পড়ে ফেলেছিলাম, এটা দিয়ে বোঝায় হচ্ছে শিফট লেফট লজিক্যাল। বুঝতে পেরেছেন, তার মানে আপনি বিটগুলোকে লেফট দিকে শিফট করতে চাচ্ছেন। যেমন ধরেন আপনার কাছে এরকম বিট আছে 1 1, এরপর হচ্ছে 0 0। ঠিক আছে, তো আপনি এই বিটগুলোকে যদি লেফট দিকে হচ্ছে শিফট করেন তাহলে কি হবে, লেফট সাইড থেকে আপনার এই বিটগুলো কিন্তু কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আপনার কাছে কি থাকবে, 0 0 থাকবে এবং রাইট সাইডে আরো দুইটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে, কারণ আপনি সবাইকে লেফটের দিকে মুভ করছেন। তারপরে এই যে নতুন যে জায়গাগুলো হলো, এখানে এখন আমরা আবার অন্য বিট বসাবো, মোস্টলি আমরা এখানে 0ই বসাচ্ছি। বুঝতে পেরেছেন? তো এটা আমাদের আসলে আরো আগের পড়ার বিষয়, এটা আমরা ঈদের আগে যে ক্লাসটা করেছিলাম সেখানে পড়েছিলাম। খুব সম্ভবত ক্লাসটা আপনার যে কোনো কারণে মিস হয়েছে, এজন্য হয়তো মনে নাই। তো এসএলএল দিয়ে আমরা হচ্ছে এভাবে বিটগুলোকে হচ্ছে শিফট করতে পারি লেফট সাইডে, এবং এই শিফটিং এর মাধ্যমে আমাদের আসলে গুণ করা যায়। ঠিক আছে, এটাও আমরা দেখেছি। আচ্ছা, তাহলে আমি একটু এরপরের লাইনগুলো বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, সেটা ম্যাম, হচ্ছে এর আগে লোড ওয়ার্ডের ক্ষেত্রে মানে যদি ওইখানে 12 হইতো, হুম,
এইখানে যে জিরো হচ্ছে তার মানে জিরো গুণ অবস্থায় থাকছে না? না না না, জিরো তো কখনো গুণ অবস্থায় থাকে না। আপনার এই যে এখানে যে আমরা লিখেছি 12 অফ S2, এটা কিন্তু গুণ আকারে না, এটাও কিন্তু তখনও আমাদের যোগই হতো। যে আমার এই বেজ অ্যাড্রেসের সাথে আমার 12 যোগ হতো, মানে বেজ যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের সাথে যদি আমি আরো 12 যোগ করি, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে বেজ অ্যাড্রেস থেকে 12 ঘর সামনের দিকে গেলে যে ঘরটা আমরা পাই। তো এখন 12 ঘর সামনের দিকে আমরা কিভাবে যাব? যদি আমরা বেজ অ্যাড্রেসের সাথে আরো 12 যোগ করি তাহলেই কিন্তু আমরা সামনের দিকে যেতে পারি, তাই না? তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাতে কখনোই এটা গুণ আকারে ছিল না, এটা সবসময় যোগ আকারেই ছিল। এবং চ্যাপ্টার 2 এর একটা পার্টে আমাদের এটার জন্য একটা প্রপার এক্সাম্পলও ছিল, যেখানে আমি দেখিয়েছিলাম যে বেজ অ্যাড্রেসটা কিভাবে, আমাদের বেজ অ্যাড্রেসের সাথে আমার অফসেট যোগ হওয়ার পরে আমরা কিভাবে করে হচ্ছে ওই এক্সাক্ট মেমোরি লোকেশনটা পাই। তো আমার এই যে 12 অফ S2, এটা তখনও যোগ আকারেই ছিল। এবং এই যে 0 অফ T1 আমরা যে এখন লিখেছি, এটাতেও কিন্তু 0 আমার T1 এর সাথে যোগ আকারেই আছে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম যে আমাদের যখন এই পার্টটা লোড করে নিয়ে আসা হয়ে গিয়েছে, এখন আমাদের কাজ কি এই পার্টের সাথে 2 যোগ করা। 2 যেহেতু একটা কনস্ট্যান্ট, সো আমরা অবশ্যই এখানে যোগ করব কিসের সাহায্যে? অ্যাড ইমিডিয়েটের সাহায্যে। এবং অ্যাড ইমিডিয়েটে আমরা কার সাথে কাকে যোগ করব? দেখেন, T2 এর সাথে হচ্ছে 2 কে যোগ করব। কারণ কি, T2 এর ভিতরেই তো আমরা সবকিছুকে লোড করেছি। এই যে মেমোরি লোকেশনটা, এখানে যে কন্টেন্টটা ছিল সেটাকে আমরা কোথায় লোড করেছি? T2 তে। তো T2 এর সাথে আমরা হচ্ছে 2 যোগ করছি, এবং এটাকে আমরা কোথায় রাখবো? এটাকে রাখবো হচ্ছে আমরা x এ। x আমাদের কোন রেজিস্টারে আমরা রেখেছি? S1 এ। সো অবশ্যই S1 আমাদের এখানে ডেস্টিনেশন রেজিস্টার হিসেবে বসবে। সো দ্যাটস ইট। ঠিক আছে? তো আমরা যেই কাজটা আগে হচ্ছে যে এ অফ কোন একটা ইন্টিজারের মাধ্যমে দেখতাম, আমরা এখন যখন লুপ দেখব তখন আমরা দেখব যে এই জিনিসটা হচ্ছে যে আপনার কোন একটা ভ্যারিয়েবল আকারে থাকবে। মোস্টলি দেখা যায় যে আমরা আই দিয়ে থাকি, যেহেতু লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল হিসেবে আই ব্যবহার করাটা সবচেয়ে বেশি জনপ্রিয়। তো দেখা যাবে যে হয়তো আপনারা আই পাচ্ছেন। তো যখন এরকম ভাবে পাবেন আপনারা, তখন এই লাইনগুলো আপনাকে এক্সট্রা লিখতে হবে। তাহলে আমরা একটু লুপে চলে যাই। ঠিক আছে? লুপে যখন আসবো আমি এই পার্টগুলো আবার আলোচনা করব, সো আশা করছি বুঝতে অসুবিধা হবে না। তো আমরা এই যে লুপের এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ধরেন আমার কাছে একটা হোয়াইল লুপ আছে। হোয়াইল লুপের ভিতরে কি বলা হচ্ছে? প্রথমেই তো অবশ্যই একটা কন্ডিশন থাকবে, তাই না? এই কন্ডিশনটা যদি আমার স্যাটিসফাই করে, তাহলে আমরা লুপের ভিতরে ঢুকবো, এবং ঢোকার পরে যেই ইনস্ট্রাকশন বা স্টেটমেন্টগুলো আমার আছে সেগুলো এক্সিকিউট হবে। তো এটা তো একটা লুপ। লুপের জন্য কিভাবে লিখতে হয় আমি আপনাদেরকে দেখাবো। বিফোর দ্যাট এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কি আছে? সেভ অফ আই দেওয়া আছে। তো আমাদের এই যে অ্যারে বলতে যে আমরা সবসময়, বা মেমরি লোকেশনের জন্য যে আমরা সবসময় এ ব্যবহার করেছি, এই জন্য যে সবসময় এই থাকবে ব্যাপারটা কিন্তু তা না। এখানে কিন্তু আমার যে কোনো একটা নামই থাকতে পারে। যেমন এখানে আমরা সেভ নাম দিয়ে সেভ নামটা ব্যবহার করছি। তো সেভ অফ আই বলতে কিন্তু ওই আমরা একটু আগে এ অফ আই দেখলাম যে সেম জিনিসই বোঝানো হচ্ছে, ক্যালকুলেশনটাও কিন্তু সেমই হবে। তো আমার যেহেতু কন্ডিশন চেক করতে হবে, কন্ডিশন চেক করার আগে অবশ্যই আমাকে এই সেভ অফ আইটাকে আগে ঠিকমতো লিখতে হবে। তো আমরা এটার জন্য কি করব? যেহেতু এটা একটা লুপ, এবং লুপ কিন্তু আমার মানে আমরা যখন মিপস কোড লিখব, লুপকে কিন্তু আলাদা একটা লেভেল হিসেবে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? সো আমাদের প্রথম কাজ হচ্ছে সেই লেভেলটা লেখা। এই যে লুপ, আমরা লুপ দিয়ে এই লেভেলের নামটা দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই ভিতরের কাজগুলো করব আমরা। তো আমাদের যে এই যে রাইট সাইডে যে কোন ভ্যারিয়েবলের জন্য কোন রেজিস্টার, এটা তো আমরা জানি সবসময় আমাদেরকে ধরে নিতেই হয় বা প্রশ্নে লেখা থাকে। তো সেম এখানেও দেওয়া আছে। আই কে আমরা S3, আই এর জন্য S3 রেজিস্টারটা অ্যাসাইন করেছি। কে কে রেখেছি হচ্ছে S5 এ, বেস অ্যাড্রেস অফ সেভ এটা আছে হচ্ছে S6 এ, এবং এ আছে হচ্ছে S4 এ। তো আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজ হচ্ছে সেভ অফ আই এটাকে রিট্রাইভ করা। তো সেভ অফ আই এটাকে রিট্রাইভ করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? আই এর সাথে 4 গুণ করতে হবে। তো আমরা একটু আগে কি শিখলাম? যে গুণ আমরা কিভাবে করতে পারি? শিফটিং এর মাধ্যমে। লেফট শিফটিং এর মাধ্যমে আমরা হচ্ছে গুণ করতে পারি। তো আমাদের আই কোথায় আছে? S3 তে। সো এই যে S3 টা আছে, S3 কে যদি আমরা 2 ঘর লেফট শিফট করি, তার মানেই হচ্ছে আমার আই এর সাথে কত গুণ হচ্ছে? আই এর সাথে হচ্ছে 4 গুণ হচ্ছে।
আচ্ছা, এই যে i এর সাথে 4 গুণ হচ্ছে, এটাকে আমরা কোথায় লোড করব? একটা রেজিস্টার নিয়েছি টেম্পোরারি T0। এরপর আমার কাজ কি? এরপর হচ্ছে এই অফসেট ভ্যালুর সাথে বেজ অ্যাড্রেসটাকে যোগ করা এবং যোগ করে কোনো একটা রেজিস্টারে রাখা। সো আমি ধরে নিচ্ছি T1 এই টেম্পোরারি রেজিস্টারে আমি রাখবো। যোগ করব কাকে কাকে? আমাদের যে বেজ অ্যাড্রেসটা আছে সেটা। বেজ অ্যাড্রেসটা কোথায় আছে? S6 এ আছে। বেজ অ্যাড্রেসের সাথে আমি যোগ করব কাকে? অফসেটকে। অফসেটটা আমরা কোথায় রাখলাম? T0 তে। তো এই দুটোকে আমরা যোগ করলাম। যোগ করার পরে এখন আমার লোড ওয়ার্ড করতে হবে। লোড ওয়ার্ড মানে কি? কোন একটা রেজিস্টারে আমরা এই মেমরি লোকেশনের ভ্যালুটাকে লোড করব। তো সেই রেজিস্টার হিসেবে আমরা কাকে ধরেছি? T0 কে ধরেছি। আমরা চাইলে T2 কেও ধরতে পারতাম, কিন্তু যেহেতু T সিরিজের যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলো টেম্পোরারি ভ্যালু হোল্ড করার জন্যই ব্যবহৃত হয়। সো আমরা এখন কিন্তু আবার T0 কে ধরতে পারি, কারণ T0 এর কিন্তু বর্তমানে আর কোনো ইউজ নাই। আমি T0 এর সাথে S6 কে যোগ করে T1 এ অলরেডি রেখে দিয়েছি। সো T0 এর যেহেতু আর কোনো ইউজ নাই, আমি T0 ধরতে পারি। আপনার যদি কমপ্লিকেটেড লাগে তাহলে আপনি T2 এখানে ধরতে পারেন। T0 ধরলাম, এরপর আমরা কাকে লোড করে নিয়ে আসবো? আমরা হচ্ছে 0 অফ T1 কে লোড করে নিয়ে আসবো। এখন T1 এ তো আমি অলরেডি অফসেটের সাথে বেজ অ্যাড্রেসটাকে যোগ করে যোগফলটাই রেখেছি। সো এই কারণে আমি অফসেটটাকে কিন্তু আর বাইরে লিখি নাই, আমরা এখানে লিখেছি 0 কে, কারণ T1 এর সাথে 0 কে যোগ করলে আমাদের আসলে অ্যাড্রেসের আর কোনো চেঞ্জেস হবে না। তো এটাকে আমরা লোড করে নিয়ে এসে কোথায় রাখবো? T0 তে রাখবো। আচ্ছা, T0 তে রাখার পরে এখন আমার কাজ হচ্ছে কি? এখন হচ্ছে দেখেন, আমরা তো শুধু লোড করে নিয়ে আসাটাই কাজ ছিল। এরপরে কিন্তু আমার ইকুয়ালিটি চেক করতে হবে। দেখেন, আমার যে হোয়াইলের ভিতরে একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটাকে চেক করতে হবে। তো আমরা যখন ইফ এলস করেছিলাম তখন দেখেছি যে যেই কন্ডিশনটা থাকে আমরা তার অপোজিটটা নিয়ে শুরু করি, তাই না? তো আমার এখানে যেহেতু ইকুয়ালিটি চেক করতে হবে, সো আমি এখানে অবশ্যই মিপস কোডে কোনটাকে লিখবো, যে যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে সেটা লিখবো। তো আমরা এখানে লিখেছি কি? ব্রাঞ্চ নট ইকুয়াল। আচ্ছা, কে কে নট ইকুয়াল হবে? এই যে সেভ অফ আই, এটা কিন্তু আমার কোথায় আছে? T0 তে আছে। আর কে কোথায় আছে বলেন তো? কে আছে হচ্ছে S5 এ। তাহলে আমি কাকে কাকে এখানে চেক করছি? S5 এবং T0 এই দুইটা ইকুয়াল নাকি না। তো আমরা দেখেছি যে যদি ইকুয়াল হয় তাহলে আমাদের লুপটা চলবে। তাহলে আমরা দেখব শুরুতে যে ইকুয়াল না হলে কি হয়, তাই না? সো আমরা লিখব যে যদি আমার T0 এবং S5 ইকুয়াল না হয়, আচ্ছা, যদি ইকুয়াল না হয় তাহলে কিন্তু আমাদের এই লুপটার ভিতরেই ঢুকবে না। তাহলে আমরা সরাসরি কি করে ফেলতে পারি? এক্সিট করে ফেলতে পারি। ইফ এলস এ যেমনটা হয় যে আমার যদি ইফ এর কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে এলস এর কন্ডিশন স্যাটিসফাই করে, তাই না? কিন্তু এখানে তো আমি লুপে ঢুকবো নাকি ঢুকবো না সেটাই হচ্ছে আমার প্রশ্ন। তো যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে তো আমি লুপের যেই স্টেটমেন্টগুলো আছে বা লুপের বডিতে যা কিছু আছে সেগুলো এক্সিকিউট হবে। আর যদি স্যাটিসফাই না করে তাহলে অবশ্যই আমি লুপের ভিতরেই ঢুকতে পারছি না। যদি ঢুকতে না পারি তাহলে আমি কোথায় যাব? অবশ্যই এক্সিটে যাব। আচ্ছা, আর যদি ইকুয়াল হয় তাহলে আমার কি হবে? দুইটা লাইন আছে আমার এখানে, এই লাইন দুটো হচ্ছে এক্সিকিউট হবে। লাইন দুটো তো খুবই সহজ, জাস্ট ইমিডিয়েট অপারেশন করা হয়েছে, মানে ইমিডিয়েট এডিশন করা হয়েছে। সো আমার এ যেহেতু ছিল S4 এ, S4 এর সাথে 2 যোগ করে S4 এই রাখবো। আর আরেকটা হচ্ছে ইনক্রিমেন্ট হয়েছে কার? I এর। প্রতিবার লুপে সে হচ্ছে একবার করে ইনক্রিমেন্ট হবে। সো এখানে i প্লাস ইকুয়াল 1 দেওয়া আছে, সেটাকে হচ্ছে আমরা সুন্দর মতো ইমিডিয়েট অপারেশনের মাধ্যমে যোগ করে দেখাতে পারি। সো আমরা সেই কাজটাই করলাম। i যেহেতু কোথায় আছে? S3 তে আছে। সো S3 এর সাথে আমরা 1 যোগ করে S3 তেই রাখছি, কারণ এটা তো i ইকুয়াল i প্লাস 1, তাই না? তো এরপর আমি কোথায় যাব বলেন তো? এরপর কিন্তু আমার লুপটা আবার কিন্তু এখানে চলে আসবে। আমার লুপটা তো এইভাবেই কাজ করে, তাই না? যে লুপের বডিটা এক্সিকিউট হয়, এরপর আবার কন্ডিশন চেক করে, যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আবার বডিটা এক্সিকিউট করে। সো আমরা এখন কোথায় যাব বলেন তো? জাম্প করে লুপে চলে যাব। এই কারণেই কিন্তু লুপের একটা কি দেওয়া হয়েছে? লেভেল দেওয়া হয়েছে। এই লেভেলের ভিতরে আমরা লিখছি, এটার কারণ কি? কারণ আমরা বারবার জাম্প করে এই লেভেলে আসবো এবং দেখব যে আমার কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে কিনা। যদি করে তাহলে আমরা হচ্ছে লুপের বডির ভিতরে যাব এবং গিয়ে যে যে স্টেটমেন্ট এক্সিকিউট করার কথা তাদেরকে করব। এখন এভাবে করে তো চলতে থাকবে। আর যখন আমার কন্ডিশন স্যাটিসফাই করবে না তখন আমরা কোথায় চলে আসব বলেছিলাম? আমরা চলে আসব এক্সিটে। সো এই হচ্ছে আমার সেই এক্সিটের লেভেলটা। আমরা কি মোটামুটি ভাবে বুঝতে পেরেছি কিভাবে হলো কাজটা? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ফর লুপের জন্য দেখব। আচ্ছা, কেউ কি মনে হয় ক্লাসে জয়েন করতে চাচ্ছে দেখি?
আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম আমরা এখন হচ্ছে ফর লুপের জন্য দেখব। তো ফর লুপের জন্য আমার একটা এক্সট্রা কাজ করতে হবে। সে কাজটা কি? ফর লুপের তো আমাদের তিনটা পার্ট থেকে আমরা জানি। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের জন্য। আচ্ছা, আমরা একটু পেনটা নিয়ে নিই। একটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, আরেকটা হচ্ছে আমার কন্ডিশন চেক, এবং লাস্টলি থাকে হচ্ছে আমার আপডেশন, যেখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যে কোনো একটাই হতে পারে। তো আমার এই যে ইনিশিয়ালাইজেশনটা, এটা হচ্ছে আমার ফর লুপের জন্য এক্সট্রা কাজ, যে আই এর ভিতরে আমার কি দিতে হবে? 0 দিতে হবে। তো এই আই এর ভিতরে 0টা আমরা কিভাবে দিতে পারি দেখেন। আমরা আই এর ভিতরে 0 দিব হচ্ছে এইভাবে। কি করেছি? আমরা 0 এর সাথে 0 যোগ করেছি। 0 যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারের সাথে তো আমরা সবাই পরিচিত, যে 0 রেজিস্টারে কি থাকে? 0ই থাকে। তো 0 এর সাথে যখন আপনি 0 যোগ করবেন, এটার রেজাল্ট কি হবে? 0 হবে। এই 0টাকে আপনি কোথায় রেখেছেন? S3 তে। S3 বলতে কাকে আপনি ধরে নিয়েছেন? I কে কিন্তু S3 দ্বারা বোঝানো হচ্ছে। সো এই অ্যাডিশনের মাধ্যমে আমরা আসলে কি করলাম? এই অ্যাডিশনের মাধ্যমে I এর ভিতরে আমরা হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম, ঠিক আছে? সো এই ইনিশিয়ালাইজেশনের পরে আমার হচ্ছে শুরু হবে এই লুপের কাজটা। তো লুপের ভিতরে গিয়ে প্রথম কাজটা কি হবে? আমার এই সেভ অফ আইটাকে রিট্রাইভ করা। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এর আগে আরো দুইবার দেখেছি, এখন আবার দেখব যে শিফট লজিক্যাল লেফটের মাধ্যমে আমরা হচ্ছে 2 ঘর যদি শিফটিং করি লেফট সাইডে, তার মানে হচ্ছে 4 দ্বারা গুণ করা। সো আমরা S3 কে 4 দ্বারা গুণ করছি, T0 তে রাখছি, এরপর T0 এর সাথে বেস অ্যাড্রেস যেটা আছে আমাদের এই রেজিস্টারের বেস অ্যাড্রেস S6, সেটাকে আমরা যোগ করছি। যোগ করে আমরা T1 এ রাখছি, এবং এরপর এই T1 এর ভ্যালুটাকে আমরা কোথায় লোড করছি? T0 নামক একটা রেজিস্টারে লোড করছি। তো এরপর আমার কাজ কি? এরপর আমার কাজটা কিন্তু এখানে আবার দেখেন কন্ডিশন চেক হয়েছে, কিন্তু আপনার ইকুয়ালিটির মতো না, এটা লেস দেন গ্রেটার দেন এর প্রবলেমটার মতো। সো এখানে আমার অবশ্যই কোন অপারেটর আসবে? এসএলটি। এবং এসএলটি কিভাবে কাজ করে আমরা জানি, যে যদি আমার এই ভ্যালুটা সেকেন্ড ভ্যালুর চাইতে ছোট হয়, তাহলে আমরা একটা রেজিস্টারে ভ্যালু সেট করি কি 1, আর যদি বড় হয় তাহলে 0। তাহলে আমরা লিখি কম্পারিজন করছি কার সাথে? সেভ অফ আই, এটাকে আমরা কোথায় রেখেছি? T0 তে, তাই না? তাহলে T0 এর সাথে কম্পারিজনটা হচ্ছে কে? আমাদের কে। কে কোথায় রেখেছি? S5 এ। তাহলে এখানে থাকবে হচ্ছে আমার S5। আচ্ছা, তো আমাদের এখানে কন্ডিশনটা কি আছে? যে T0 হচ্ছে S5 এর চাইতে বড়। কিন্তু আমরা জানি SLT কিভাবে কাজ করে, যে T0 যদি S5 এর চাইতে ছোট হয়, তাহলে আমার T5 এ বসবে হচ্ছে 1। কিন্তু যেহেতু সেটা না, এখানে কি আছে? এখানে আছে অন্যটা, মানে T0 হচ্ছে বড়, S5 হচ্ছে ছোট। তাহলে আপনি T5 এ কাকে রাখছেন? T5 এ কিন্তু তাহলে আপনার বসে যাচ্ছে হচ্ছে 0, কারণ কন্ডিশন কিন্তু আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। তার মানে T5 এ আছে হচ্ছে 0। আচ্ছা, T5 এ যদি 0 থাকে, এখন আমরা কি লিখব দেখেন। এখন আমরা লিখব যে T5 এ যেহেতু আপনি 0 রেখেছেন, তার মানে 0 এর ইকুয়াল হলে কিন্তু আপনার এই লুপের ভিতর ঢুকবে, এবং 0 যদি না হয় তাহলে এই লুপের ভিতর ঢুকবে না। তাহলে আমরা লিখব কি? আমরা লিখব অপোজিটটা, যে যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে? T5 এবং 0 এটা যদি ইকুয়াল না হয়, তার মানে কি? যদি এখানে 0 এর পরিবর্তে 1 থাকে, তখন কিন্তু আমার এই কন্ডিশন স্যাটিসফাই করছে না, তার মানে আমার এই লুপের বডিটাই এক্সিকিউট হবে না। আর যদি 0 থাকে, 0 কিভাবে থাকবে? যে আমার এখানে যখন আমরা চেক করলাম যে এসএলটি দিয়ে T0 S5 এর চাইতে ছোট কিনা, আমরা দেখলাম যে না, ছোট না, বড় ছিল। তার মানে আমরা T5 এ 0 রেখেছি। সো T5 0 হওয়া মানে কি? আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তো তখন আমার কি হবে? এই লুপের ভিতরে যে এই ইনস্ট্রাকশনগুলো আছে সেটা এক্সিকিউট হবে। তাহলে আমরা প্রথমে লিখছি যে ইকুয়াল না হলে কি হবে? ইকুয়াল না হলে আমরা এক্সিটে চলে যাব। আর যদি ইকুয়াল হয়, তখন আমরা কি করব দেখেন। আর যদি ইকুয়াল হয়, তাহলে আমাদের এই লাইনটা কি হবে? এক্সিকিউট হবে। লাইনে কি আছে? a ইকুয়াল a প্লাস 2। তো এটা কিভাবে লেখে সেটা তো আমরা জানি। S4 এর সাথে 2 যোগ করে S4 এর ভিতরেই রাখছি। এরপর লাস্ট আরেকটা কাজ আমার বাকি আছে কি? সেটা হচ্ছে এই যে i এর ইনক্রিমেন্ট। তো i প্লাস প্লাস মানে কি? i এর সাথে 1 যোগ করা। তো সেটাই আমরা ইমিডিয়েট অপারেশনের মাধ্যমে লিখছি, যে S3 এর সাথে +1, এবং এটাকে আবার কোথায় রাখবো? S3 তেই রাখবো। এরপর আমরা কোথায় যাব? এরপর হচ্ছে আমার জাম্প কোথায়? লুপে, কারণ আমরা বারবার তো এই লুপটাতে আমার ঘুরতে থাকবে। প্রত্যেক ইটারেশনেই একবার করে হচ্ছে আপনার কন্ডিশন চেক হবে। যদি স্যাটিসফাই করে তাহলে আপনি লাইনগুলো এক্সিকিউট করবেন, যদি স্যাটিসফাই না করে তাহলে আপনি কোথায় চলে যাবেন? এক্সিটে চলে যাবেন। সো
সো এখানেই আর কি এটা শেষ। আমরা কি বুঝতে পেরেছি? অ্যাডের বুঝিয়ে দিবেন জিরো কেন হলো? কোথায় জিরো হয়েছে? অ্যাড এস এর ভিতরে জিরো রেজিস্টার কেন হলো? আচ্ছা, এটার কথা বলছেন একদম শুরুর লাইনটা? জি মিস। আচ্ছা, এটাতে জিরো কেন লিখেছি দেখেন, আমরা এখানে i কে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করেছি, ঠিক আছে? সো আপনি i কে জিরো দ্বারা ইনিশিয়ালাইজ করবেন কিভাবে? এটা আমরা একটা এডিশনের মাধ্যমে ইনিশিয়ালাইজেশন করেছি। আমাদের তো মিপসে আমরা যে কোডটা দেখছি দেখেন, জাভা অথবা সি এর কোড, এখানে যেমন সুন্দর করে ইনিশিয়ালাইজেশন করা হয়েছে, মিপসে তো আর সবকিছু আমাদের নাই। তো আমরা এই ইনিশিয়ালাইজেশনটা তাহলে কিভাবে করব? ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে i এর ভিতরে আপনি জিরো রেখে আসবেন। এই কাজটা আপনি কিভাবে করতে পারেন? এই কাজের জন্য আপনি জিরো রেজিস্টারের সাহায্য নিতে পারেন। আপনি যদি জিরো রেজিস্টারের সাথে জিরো রেজিস্টার যোগ করেন, তাহলে কি আসে রেজাল্ট? জিরোই কিন্তু আসে। কারণ আমরা জানি জিরো রেজিস্টারের সবগুলো বিট হচ্ছে জিরো। তো জিরোর সাথে জিরো যোগ করে আপনি যখন জিরো পাচ্ছেন, সেই জিরোটাকে যদি আপনি এখন S3 তে রাখেন, তাহলেই কিন্তু আপনার S3 তে কে বসে যাচ্ছে? জিরো। S3 বলতে আসলে কে? S3 বলতে কিন্তু আসলে i। সো এভাবে করে হচ্ছে আপনার i কি দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে গেল? জিরো দ্বারা। আমরা কি এখন বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার 2 টা কিন্তু এতটুকু পর্যন্তই ছিল। আমাদের যেহেতু অনেক সময় স্বল্পতা আছে, সো চ্যাপ্টার 2 আমরা আর বেশি বাড়াবো না। এখানে আমাদের লুপ পর্যন্ত পড়ার কথা ছিল। সো আমরা লুপ পর্যন্ত কভার করলাম। আর যদি কারোর এখানে কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা অন্য লেকচারে যাব।